নেটফ্লিক্স আবার কি কিংডমের মতো একটা মাস্টারপিস বানিয়ে ফেলেছে, নাকি এটা সুন্দর সিজিআই দিয়ে বানানো আরেকটা এভারেস্ট কে ড্রামা? বিলিভ মি, দ্য ইস্ট প্যালেস দেখে আমার মাথায় প্রথমে এই প্রশ্নটাই এসেছে। কারণ প্রথমে মনে হবে এটা একটা সিম্পল গোস্ট স্টোরি, কিন্তু যত এপিসোড এগোবে ততই বুঝবেন এটা শুধু হরর না, এটা পলিটিক্যাল থ্রিলার, সুপারন্যাচারাল মিস্ট্রি আর ইমোশনাল ড্রামার এমন একটা কম্বিনেশন যেটা রিসেন্ট কে ড্রামাতে খুব কমই দেখা যায়। আর একটা কথা, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষের দিকে আমি এমন একটা ব্যাপার বলবো যেটা জানার পর আপনি হয়তো সিরিজটা দেখবেন, নয়তো একেবারেই দেখতে চাইবেন না। গল্পটা জোসেন ডাইনেস্টিতে সেট করা, যে সময় রাজপরিবারের সামান্স বা আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাস করা মানুষদের বিশাল প্রভাব ছিল। সবকিছু ওলটপালট হয়ে যায় যখন রহস্যময় এক পর্ন স্পিরিট রাজপরিবারের ক্রাউন প্রিন্সকে হত্যা করে। এরপর সেই একই স্পিরিট রাজাকে ওয়ার্নিং দেয় যে তোমার পুরো ব্লাড লাইন শেষ করে দেব। ভাবুন তো, রাজপ্রাসাদের ভেতরে এমন একটা অভিশাপ যেটা কেউ থামাতে পারছে না। কিন্তু এখানে আসে আসল টুইস্ট। আপনি যদি ভাবেন এটা শুধু গোস্ট হান্টিংয়ের গল্প, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ আসল ভিলেন হয়তো কোনো ডেমনই না, কোনো ভূত বা ওইরকম কিছুই না, বরং এমন কিছু সিক্রেট যেগুলো বছরের পর বছর ধরে রাজপ্রাসাদের দেয়ালে লুকিয়েছিল। আর সেই সিক্রেটগুলো রিভিল হওয়ার পর পুরো গল্পটাই অন্য লেভেলে চলে যায়। এই রহস্যের সমাধানের জন্য ডাকা হয় গু চিয়নকে। সে একজন ডেমন স্লেয়ার, কিন্তু টিপিক্যাল হিরোর মতো না। সে অলস, সার্কাস্টিক আর নিজের কাজ নিয়েও খুব একটা ইন্টারেস্টেড না। তবুও রাজা তাকে বাধ্য করে এই ভূতকে থামাতে, না হলে তার নিজের জীবন নিয়েও টানাটানি। তার সঙ্গে টিম আপ করে স্যাংগিয়ান, একজন কোর্ট লেডি, যে মৃত আত্মাদের দেখতে পারে, তাদের কথা শুনতে পারে। এই দুজন একসাথে স্পিরিট ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে যাতায়াত করতে করতে এমন সব সত্য খুঁজে বের করে যেগুলো শুধু সুপার ন্যাচারাল না, পুরো মোনার্কিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আমার কাছে সিরিজটার সবচেয়ে বড় স্ট্রেংথ হলো এর ভিজুয়াল প্রেজেন্টেশন। অনেকেই বলছে এটা লাইভ অ্যাকশন অ্যানিমের মতো ফিল দেয়। অ্যাকশন সিনগুলো ওভার দ্য টপ, ফাস্ট পেস্ট এবং ব্লাডি, আর অনেস্টলি বেস্ট সিনেম্যাটিকও। ডিরেক্টর চং জুই কিউ অ্যাকশন আর হররকে এমনভাবে ব্লেন্ড করেছে যে অনেক সিনই সত্যিই ইন্টেন্স লাগে। সিজিআই আর প্র্যাকটিক্যাল ইফেক্টের কম্বিনেশনও দারুণ হয়েছে। অনেক জায়গায় নেটফ্লিক্সের বড় বড় প্রজেক্টের সাথেও কমফোর্টেবলি কম্পেয়ার করার মতো। আর মেকআপ ডিপার্টমেন্ট ঘোস্ট আর স্পিরিটগুলোর ডিজাইন সত্যিই ক্রিপি করতে পেরেছে। তাই হররটা শুধু জাম্পস্কেয়ারের উপর দাঁড়িয়ে নেই, ভিজুয়াল ডিজাইন দিয়েও আপনাকে অস্বস্তিতে রাখবে। কিন্তু শুধু অ্যাকশন থাকলেই তো একটা সিরিজ মেমোরেবল হয় না। সিরিজের ইমোশনাল হার্ট হচ্ছে গু চিয়ং আর স্যাংগিয়াংয়ের রিলেশনশিপ। এখানে টিপিক্যাল রোমান্স এক্সপেক্ট করলে ভুল করবেন। তাদের কেমিস্ট্রিটা অনেকটা টম অ্যান্ড জেরির মতো। একজন নিজের পাস্ট ট্রমা নিয়ে বাঁচছে, আরেকজন নিজের সুপার ন্যাচারাল এবিলিটিকে জীবনের সবচেয়ে বড় অভিশাপ মনে করে। ধীরে ধীরে তারা একজন আরেকজনকে আন্ডারস্ট্যান্ড করতে শেখে। আর এই ক্যারেক্টার ডেভেলপমেন্টটাই সিরিজটাকে শুধু হরর থেকে অনেক উপরে নিয়ে যায়। কিন্তু সব কিছুই পারফেক্ট না। প্রথম কয়েকটা এপিসোড দারুণ বিল্ড আপ করলেও মাঝামাঝি থেকে সিরিজটা একটু বেশি টুইস্টের উপর নির্ভর করতে শুরু করে। কিছু রিভিল শকিং হলেও সবগুলো ইকুয়ালি কনভিন্সিং লাগে না। আর শেষের দিকে সুপার ন্যাচারাল ওয়ার্ল্ডে নতুন নতুন রুলস ইন্ট্রোডিউস করতে গিয়ে গল্পটা একটু আননেসেসারি কমপ্লিকেটেড হয়ে যায়, ফলে পেসিং কিছুটা ড্রপ করে। তারপরও ওভারঅল দ্য ইস্ট প্যালেস আমার কাছে একটা জেনুইনলি এন্টারটেইনিং কে ড্রামা মনে হয়েছে। যদি আপনার সুপার ন্যাচারাল, মিস্ট্রি, হিস্টোরিক্যাল সেটিং, কোরিয়ান মিথোলজি আর ডার্ক ফ্যান্টাসি ভালো লাগে, তাহলে এটা অবশ্যই ট্রাই করা উচিত। এটা শুধু ডেমন স্লেয়ারের গল্প না, এটা একটা ফ্যামিলি সিক্রেট, পাওয়ার, ট্রমা আর মানুষের অতীতের পাপ কিভাবে ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে সেই গল্প। আপনি যদি কিংডমের ভাইব মিস করে থাকেন, তাহলে দ্য ইস্ট প্যালেস আপনার জন্য নেক্সট বিঞ্জ ওয়াচ হতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন। আর এমন অনেস্ট রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট রিভিউতে। ধন্যবাদ।